সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল আহসান। দর্শক, 4 মাসের চিকিৎসা শেষে আগামী পরশু দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে আপসহীন বেগম খালেদা জিয়া আবারও রাজনীতিতে সক্রিয় হবেন কিনা। এ নিয়ে আমাদের আজকের আয়োজন। বেগম জিয়া কি ফের সক্রিয় হচ্ছেন রাজনীতিতে? আলোচনার জন্য দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সিনিয়র সাংবাদিক এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহেদ চৌধুরী। দুদু ভাই এবং জাহেদ ভাই, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দুদু ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। 8ই জানুয়ারি বিএনপি চেয়ারপারসন লন্ডনে গিয়েছিলেন এবং সেখান থেকে সরাসরি উনি লন্ডনে পৌঁছানোর পর উনি সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। 17 দিন টানা চিকিৎসা শেষে উনি তার ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছিলেন 25 জানুয়ারি। অনেকটা সুস্থ হয়ে উনি দেশে ফিরছেন। নিশ্চয়ই আপনাদের মতো একটি স্বস্তি কাজ করছে। আপনাদের কি প্রত্যাশা, আবারও রাজনীতিতে আগের মতো সক্রিয় হতে পারবেন বেগম খালেদা জিয়া? আপনাকে ধন্যবাদ। জাহিদ ভাইকে শুভেচ্ছা। দর্শক শ্রোতা যারা আছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহর দরবারে হাজার শুকর, তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসছেন, দেশবাসীর কাছে ফিরে আসছেন, দেশে ফিরে আসছেন। আমাদের অনেক স্মৃতি তার সঙ্গে, দেশবাসীর অনেক স্মৃতি। রাজনীতিতে যারা থাকেন তাদের সমালোচনার বাইরে থাকে না, কিন্তু শত্রু মিত্র পক্ষে বিপক্ষে একটা মানুষ আমার নজরে পড়েছে, আমার নেত্রী বলে বলছে না, সামগ্রিক বিষয়টি নিয়ে যে উচ্ছ্বাস তাকে ঘিরে, তিনি যা বলেন তিনি তা করেন। কেউ কেউ এই জন্য তাকে জেদি বলেছে, কেউ কেউ আপসহীন বলেছে, কিন্তু সর্ববিচারে তিনি কখনো দেশবাসীকে এবং গণতন্ত্র ভাবাপন্ন মানুষকে হতাশ করেননি। বলা যায় আমার ছাত্র রাজনৈতিক জীবনে যখন ছাত্রদলের আমি সভাপতি হচ্ছি, তিনি তখন সত্য রাজনীতিতে এসে বিএনপির পরে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, অর্থাৎ স্বৈরাচার, তৎকালীন সামরিক স্বৈরাচার হুসেন মোহাম্মদ এরশাদ বিএনপিকে তছনছ করতে চাচ্ছে, ছাত্র দলকে তছনছ করতে চাচ্ছে। তিনি সেই মুহূর্তে এসে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। দীর্ঘ পথযাত্রা, 1984 সাল থেকে তার যাত্রা শুরু। দীর্ঘ পথযাত্রা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির শিক্ষা যে রাজপথে, তিনি তার ছাত্রী, তিনি তার শিক্ষক। একেবারে মানে এই ধরনের একটা মানুষকে যদি যারাই তার সঙ্গে থেকে রাজনীতি, অহংকারের বিষয়। যেমন জীবনের শুরুতে নববধূই বলা যায়, সেই জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করতে চলে গেছেন, আর তাকে পাকিস্তান কর্তৃপক্ষ গ্রেপ্তার করে কারাগারে নিয়েছেন। ছোট্ট শিশু যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির তারেক রহমান সাহেব, তার সঙ্গে সেও শিশুকালে বলা যায় জেল খাটছে, বা অনেকে তাকে শিশু মুক্তিযুদ্ধ বলেছে। ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন তারা। হ্যাঁ, এখান থেকেই কিন্তু আমাদের নেত্রীর দেশ নেত্রীর পথযাত্রা শুরু হয়ে গেছে। দেখেন, তিনি দেশ স্বাধীন হয়েছে, যেমন শহীদ জিয়া রহমান ফিরে গেছেন তার কর্মক্ষেত্রে, রাজনীতিতে না, কর্মক্ষেত্রে, সামরিক বাহিনীতে। তিনি ঠিক তেমনি সংসার সামলানোর জন্য একজন অন্যতম বীর বিক্রম, বীর শহীদ, মানে বীর উত্তম, তার সংসার সামলিয়েছে, রাজনীতিতে ছিলেন না। যখন শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হলো, তিনি শহীদ হলেন, তার সঙ্গে সঙ্গে তিনি আসেননি। বিএনপি যখন আরো আঘাতের মধ্যে পড়েছে, তখন ওই কঠিন মুহূর্তে তিনি এসে বিএনপির দায়িত্ব নিয়েছেন। সেই মানুষটার গত 16 বছর তার উপরে যে নির্যাতন, মিথ্যা মামলা, অপপ্রচার, মানে কল্পনা করা কঠিন। পুরা বাংলাদেশের 15 বছরের যে সীমাহীন লুটপাট, সেই লুটপাটের যে কেন্দ্র শেখ হাসিনা, সেই শেখ হাসিনা তার বিরুদ্ধে নানান মিথ্যা কথা, অশ্লীল ভাষায়, মানে একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে
একজন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সফল নেত্রীর বিরুদ্ধে এইভাবে কথা, এইভাবে শব্দচয়ন উচ্চারণ করা, এটা ভাবা যায় না। সেই নেত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে, এটা মানে আপনিও আশ্চর্য হবেন, নিশ্চয়ই আপনি জানেনও, 5 বছর সাজা হয়েছে নিম্ন আদালতে তথাকথিত বিচারের নামে গায়ের জোরে। যখন হাইকোর্টে গেছে সেই মামলা 10 বছর খারিজ হয়ে যাওয়ার কথা। সাধারণত বাংলাদেশের কোর্টে তাই হয়, বাংলাদেশে না পৃথিবীর সব জায়গায় মিথ্যা মামলা খারিজ করে, সেটা 10 বছর করছে। এখন আমি ওই লোকটার চিনি, ওই ছেলেটা চিনি, সে বাকশালিয়ে নাই। দুদু ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন ছিল যে আপনাদের প্রত্যাশা কি, বেগম খালেদা জিয়া কি রাজনীতিতে আবারও আগের মতো সক্রিয় হতে পারবেন কিনা? একজন মানুষ রাজনীতিতে গেলে সক্রিয় থাকে অথবা অসক্রিয়, রাজনীতিতে থেকেই যায়। মানুষটা তো সুস্থ, মানুষটা তো আমাদের নেত্রী, মানুষটা তো বাংলাদেশের ইতিহাসের অংশ। সেহেতু উনি আসলে আমার ধারণা তিনি একজন সফল নেতার কারিগর। তারেক রহমান সাহেবের মাথা শুধু না, তার উত্তরাধিকার তিনি জীবিত অবস্থায় নির্মাণ করেছেন, আর এর আগে কখনো কেউ করেছে বলে আমার কাছে মনে পড়ে না। সেই কারণে তিনি আসলে এখনো তিনি, তারেক সাহেবও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি কিন্তু আমাদের দলীয় প্রধান। দুদু ভাই, আপনার কাছে আবার ফিরছি। জাহিদ ভাই, বেগম খালেদা জিয়ার যে বয়স এবং তার যে স্বাস্থ্যের কন্ডিশন, দুদু ভাইয়ের কাছে যে প্রশ্ন ছিল যে তাকে আবার রাজনীতিতে সক্রিয় দেখা যাবে কিনা, আপনার কাছে কি মনে হয়, ওনাকে কি আবার আগের মতো রাজনীতিতে আমরা সক্রিয় দেখতে পারবো? আপনাকে ধন্যবাদ। আসলে দুদুভাই যেমনটি শেষ করলেন যে জায়গায় এসে, যে বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় আর নিষ্ক্রিয় বলে কথা নেই। বেগম জিয়ার, আমি যদি বলি যে আমি 91 সাল থেকে দৈনিক বাংলায় আমি যখন সাংবাদিকতা শুরু করি ঢাকাতে এসে ইউনিভার্সিটি পাশ করার পর, আমি 84 সালেই দৈনিক বাংলার ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, কিন্তু 91-এ আমি অফিসের স্টাফ। ওই সময়ই বেগম জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং আমি প্রাইম মিনিস্টারের অফিসটা কভার করতাম, বিএনপি বিটটা কভার করতাম এবং পার্লামেন্ট কভার করতাম, 5th পার্লামেন্টে। তো এই সুবাদে আমি দীর্ঘদিন বেগম জিয়াকে খুব কাছ থেকে, ওনার 2টা টার্ম পুরো এবং বিরোধী দলীয় নেত্রী হিসাবে ওনার যে সময়কাল, আমি খুব কাছ থেকে ওনার বক্তব্য, ওনার বিভিন্ন অনুষ্ঠানেতে যোগদান করে, তার নিউজ কভার করে, এগুলা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি ওই সেন্সে, একজন সাংবাদিক হিসাবে, একজন সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে। তো এইখানে যে জিনিসটি দুদুভাই বলছিলেন যে বেগম জিয়ার উপস্থিতি, এটাই বড় জিনিস। উনি এখন কিন্তু আর বিএনপির সম্পত্তি নন, উনি বাংলাদেশের একটা গণতন্ত্রের প্রতীক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর 21শে নভেম্বরে যখন সেনাবাহিনীর অনুষ্ঠানে, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দল মতের ঊর্ধ্বে উঠে সবাই, এই তরুণ ছাত্ররা যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, তারা থেকে শুরু করে একবারে বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা, তারা পর্যন্ত প্রত্যেকে কিভাবে উনাকে ওইখানে গ্রহণ করেছেন, তার প্রতি যে সম্মান এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এইটা কিন্তু সবাই পায় না। এটা বেগম জিয়া পেয়েছেন। কেন পেয়েছেন? উনার যে এই দীর্ঘ সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম, রাজনীতির জন্য সংগ্রাম, বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম, আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, ইসলামের পক্ষে উনার যে অবস্থান, ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা, এই যে বিষয়গুলা, যে উনার চিন্তা এবং চেতনায় যে বাংলাদেশ এবং গণতন্ত্র, এর বাইরে যে উনি কিছু চিন্তা করেননি, এই কারণেই মানুষ তাকে এই সম্মানটুকু দিয়েছে। উনি কিন্তু এখন আর বিএনপির একার সম্পত্তি নন এবং উনার উপস্থিতিতেই বাংলাদেশের মানুষকে অনেক প্রেরণা যোগায়। উনি দলের প্রধান থাকলেন কি থাকলেন না, বিএনপির চেয়ারপারসন থাকলেন কি থাকলেন না, কিংবা আরেকজন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান রয়েছেন কিনা, সেটা মুখ্য বিষয় না। উনি সুস্থ হয়ে আছেন, উনি বাংলাদেশে আছেন, উনি বাংলাদেশে ফিরে আসছেন। এটাই বাংলাদেশের মানুষের কাছে, দলের নেতাকর্মীদের, দুদুভাই এটা বলেছেন, দলের নেতাকর্মীদের কাছে তো বটেই, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার বাইরেও যারা গণতন্ত্র মনা মানুষ, তাদের কাছে উনি একটা মূর্ত প্রতীক গণতন্ত্রের এবং বাংলাদেশের, সামগ্রিক বাংলাদেশের মানুষ যেটা চায়, যে এই রকম নেতা চায় যে যিনি বাংলাদেশের পক্ষে থাকবেন, যিনি ভারতীয় আধিপত্যবাদ কিংবা সম্প্রসারণবাদের বিরুদ্ধে একটা অবস্থান নেবেন, দেশের স্বার্থের জন্য অবস্থান নেবেন, এই রকম নেতৃত্ব, এরকম কথা, এরকম। এবং বেগম জিয়ার আরেকটি বিষয় আপনি বরাবর খেয়াল করছেন, উনি কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন না। এই যে গুণাবলীগুলো, উনি অল্প কথা বলেন, উনি খুব দৃঢ়চেতা, উনি আপোষহীন, এই উপাধি উনি পেয়েছেন, কিন্তু
উনি খুব স্বল্পভাষী, উনি বাড়তি কথা কোনো সময় বলেন না, বেফাস কথা বলেন না, যেটা আমরা স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষেত্রে যদি কম্পেয়ার করতে যান কোথায় আকাশ পাতাল তফাৎ। উনি যখন তখন যাকে খুশি তাকে নিয়ে মন্তব্য করেন। আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন অংশ নেবেন কিনা, মানে তার যে স্বাস্থ্যের পরিস্থিতি সেটা অবশ্য চিকিৎসকরাই ভালো জানেন, আপনাদের কাছে কি তথ্য আছে? আমরা তো চাই তিনি অংশগ্রহণ করুক, আমরা তো চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব অংশগ্রহণ করুক। আর আমি কোন জায়গায় যেন পত্রিকায় দেখেছিলাম যে দেশনেত্রী বেগম জিয়ার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নাই, এটা নিজে দেখছি। তবে তার স্বাস্থ্য, তার শারীরিক অবস্থা এবং তিনিই বুঝতে পারবেন যে তার মানে তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার যেটা মনে হয় তিনি নিজেই, কারণ অনেকগুলো নির্বাচনে তিনি শুধু অংশগ্রহণ করেননি, নির্বাচন পরিচালনা শুধু করেননি, তাকে ঘিরে টোটাল নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। জয় পরাজয় যেভাবেই আপনার ব্যাখ্যা করেন না কেন, তিনি আমার কাছে, আমি তার সঙ্গে কয়েকটা নির্বাচনের সঙ্গে হয়েছি প্রচারণায়, তিনি আমাকে রাখছেন, আরও কয়েকজন আমরা থাকছি। একের ভোর রাত্রে কুয়াশার ভিতরেও মানে বৃষ্টি পড়ছে, কুয়াশার বৃষ্টি এত তীব্র আমাদের অঞ্চলে, যে চুয়াডাঙ্গা ঝিনাইদহ ওই অঞ্চলে, মানে 3:30 4টার সময় দেখা গেছে সেই বৃষ্টির মধ্যে কনকনে, আমাদের দিকে একটু ঠান্ডা বেশি, চুয়াডাঙ্গাতে খুব গরমও বেশি, ওর মধ্যে যখন উনি উপস্থিত হয়েছেন মনে হলো যেন একটা সভা আবার জেগে উঠলো নতুন করে। এগুলো সিনেমা টিনেমাতে দেখা যায়, কিন্তু বাস্তবে উনি অনেকে বংশীবাদকের মানে সেই হেমিলনের বংশীবাদক, তো আমি দেখেছি যে অনেক মানে তার ঘরের কাজ ফেলে কাকায় শিশুটা নিয়ে নারীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ একটা নির্বাচনের ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করার যে ব্যক্তিত্ব, যে মানে নেতৃত্ব, এটা বেগম খালেদা জিয়ার মধ্যে শুধু বিদ্যমান না, তাকে অস্বীকার করে শেখ হাসিনা, আপনার মধ্যে খেয়াল আছে যে 91 সালে নির্বাচনের সময় কলকাতা বিমানবন্দরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিল বিএনপি খুব বেশি হলে 10টা সিট পেতে পারে, আমার মনে হয় তো তিনি মানে নির্বাচনের পর প্রমাণ করেছিলেন 10টা না, তার যোগ্যতা আছে সরকার গঠনের মতো। তার আগে তো বেগম খালেদা জিয়া পরিকল্পিতভাবে তার শিক্ষা নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে, তার অবস্থান নিয়ে, নেতৃত্ব নিয়ে একটা মহলই, যেটা মানে আওয়ামী মহলই বলবো আমি, যেটা পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদীর যে মহল, সেই মহলের একটা পরিকল্পিত বিদ্বেষ ছড়ানো, প্রচার ছড়ানো। যেমন দেখবেন এখন নির্বাচনে কথা বললে, গণতন্ত্রের সপক্ষে কথা বললে একটা মহল আছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফেলার মতো অবস্থা। ওই সময় বেগম খালেদা জিয়াকে এতটাই পাশ কাটানো, মানে এতটাই মানে আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে যে তিনি কিছু না, কিন্তু তিনি নির্বাচনে গিয়ে প্রমাণ করেছিলেন বিএনপি এবং তাকে বাদ দিয়ে নির্বাচন জনগণ অ্যাকসেপ্ট করবে না। ঠিক যেমনি তিনি যখন বর্জন করেছিলেন, সেটা ইতিহাসের, সেটা 86-এর হাসিনা সেই নির্বাচনে চট্টগ্রামে বলেছিলেন কোন নির্বাচনে কেউ অংশগ্রহণ, তার 24 ঘন্টা, হ্যাঁ ওখানে বলছেন জাতীয় বেঈমান হবে, তার 24 ঘন্টার মধ্যে তিনি এসে বলেছিলেন, আমি অনেক বক্তৃতায় আমি রাজি আছি। মেয়েদের এই শব্দ উচ্চারণের ভিতরে একটা রাজি আছি শব্দের একটা অন্য মিনিংস দাঁড়ায়। তো এরশাদের অধীনে সেদিন আমার তো ছাত্র নেতা ছিলাম, তো যোগও করছি, তিনি এই রাজির মধ্য দিয়ে সারা জীবন আমার কাছে মনে হয়েছে তিনি এরশাদকে সমর্থন করছে, এরশাদ তাকে সমর্থন করছে, দুটোই স্বৈরাচার। প্রথম ঘটছে 90-এর এরশাদের, আর 24-এ এসে হাসিনার। তো সেই ক্ষেত্রে মানে একেবারে ব্যতিক্রম চরিত্র হচ্ছে এবং অহংকার করার মতো চরিত্র, এবং বাংলাদেশের গণতন্ত্রের মাতা হিসেবে যাকে উল্লেখ করা হয়েছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এর কোনো বিকল্প নেই। আপনারা প্রত্যাশা করছেন আগামী নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিবেন আপনাদের দলের প্রধান বিএনপি চেয়ারপারসন খালেদা তিনি রাস্তায় আসুক অথবা ঘরে থাকুক, এখনো তার মোহনীয় যে ব্যক্তিত্ব সেটা নির্বাচনের ক্ষেত্রে অনেক প্রভাব সৃষ্টি করবে। জাহিদ ভাই, এটাকে শুধু বিএনপি চাও না, সাধারণ মানুষও চায় উনি আরেকবার রান করুক প্রধানমন্ত্রী হিসেবে? প্রধানমন্ত্রী হিসেবে আমি শুরুতেই যেমনটি আপনাকে বলেছি যে উনি প্রধানমন্ত্রী থাকলেন কি থাকলেন না
উনি বিএনপি নেতৃত্ব দিলেন কি দিলেন না, উনার অবস্থানটা এখন কিন্তু বাংলাদেশের নেত্রী হিসেবে, উনি শুধু বিএনপির নেত্রী না, আমি যেটা বলছি এর আগেও আলোচনার শুরুতে, যে উনার এই অবস্থানটা উনি তৈরি করতে পেরেছেন, বাংলাদেশের মানুষের মনের এই অবস্থানটা তৈরি করতে পেরেছেন। এখানে আমি আপনার এই আলোচনায় যাওয়ার আগে একটু পিছনের একটা ঘটনা উল্লেখ করতে চাই, যে দেখেন 1/11-এর সময় 1/11-এর সময় যখন শেখ হাসিনা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চিকিৎসার কথা বলে দেশের বাইরে চলে গেলেন, -2 ফর্মুলা নিয়ে যখন কাজকর্ম হচ্ছিল, তখন বেগম জিয়াকে পাঠানোর জন্য উনার কিন্তু অনেকটা বলা যায় যে তখন যারা ছিলেন ক্রিয়ানকের ভূমিকায় তারা কিন্তু তার বাক্সপুটারা ব্যাগ টেক পর্যন্ত রেডি করে ফেলছিল এবং বিমানবন্দরে বিমান অপেক্ষা করছিল তার জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বেগম জিয়াকে শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়তে বাধ্য করতে পারেনি তারা। এবং শুধু তাই নয়, ওই সময় উনি পাল্টা স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে শেখ হাসিনাকে আসতে যে বাধা দেওয়া হচ্ছে তাকে আসতে দেওয়া হোক। এবং ওনার অবস্থানের কারণেই কিন্তু বাংলাদেশে ওই সময় গণতন্ত্রটা টিকে গেছে এবং তারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারটা ফেল করছে, যে সরকারটা একটা প্ল্যান ওয়েতে ভারতীয় আধিপত্যবাদী প্রোগ্রামের অংশ হিসেবে এই সরকারটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং তার ফলেই কিন্তু পরবর্তীতে তারাই কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসে এবং তারাই 15.5 বছরের যে এই দুঃশাসন, এই ফেসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু প্রতিবেশী দেশ ভারত কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করেছে প্রতিটি নির্বাচনে। আমরা 14 নির্বাচনে দেখেছি যেমনটি এরশাদকে যখন সব দল নির্বাচন বয়কট করলো, তখন যখন এরশাদকে জোর করে সুজাতা সিং বাংলাদেশে এসে এবং একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে ফোর্সলি সিএমএইচে ভর্তি করে নির্বাচনে তাদেরকে নিয়ে যাওয়া হলো। 18 নির্বাচনে আমরা দেখলাম যে আরেকটা প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে ডক্টর কামাল হোসেন সহ কিছু লোককে দিয়ে বিএনপিকে প্রতারণামূলকভাবে নির্বাচনে নিয়ে যাওয়া হলো এবং কি করা হলো যে আগের রাতেই সব ভোট শেষ হয়ে গেল, তাই না, রাতের ভোট যেটাকে আমরা বলি। আর 24 সালে এসে আমি এবং ডামি, যেটা আওয়ামী লীগ পক্ষেও আওয়ামী লীগ বিপক্ষে আওয়ামী লীগ, এই নির্বাচন করা হলো। তো এই যে একটা প্রক্রিয়া এবং এর ভিতরে বেগম জিয়াকে নির্বাচনের বাইরে রাখার জন্য তারা কি না প্রাণান্তকর চেষ্টা করেছে, যে 2 বছরের সাজা, যে মামলায় 2 বছরের সাজা হওয়ার কথা এটাকে 5 বছর করলো, তারপরে চিন্তা করলো যে এর পরের টার্মেও তাকে বাইরে রাখতে হবে, সুতরাং উচ্চতর আদালতে এসে এটাকে 10 বছর করে দিল। এইটা হলো একটা বিষয় যে নির্বাচনের বাইরে রাখার জন্য। আপনি জানেন যে দুদুভাই হয়তো ওই কথাটি বলেননি যে বেগম খালেদা জিয়া যে কয়টি নির্বাচনে বাংলাদেশে অংশগ্রহণ করেছেন প্রতিটিতে তিনি বিজয়ী হয়েছেন। 5টি আসনে দাঁড়িয়েছেন, 5টাতেই বিজয়ী, মোট 23 বার, মানে এইরকম হিসাব করলে 23টি সংসদীয় আসনে উনি 23টিতে দাঁড়িয়েছিলেন তার জীবন মানে এই পর্যন্ত, এবং এই 23টিতেই বিজয়ী হয়েছেন। শেখ হাসিনা কিন্তু প্রথম দফায় সাদেক হোসেন কোকা এবং মেজর মান্নানের কাছে ঢাকা 6 এবং ঢাকা 10-এ হেরে গেছিলেন, আপনি জানেন এটা। তো বেগম জিয়া কিন্তু কখনো নির্বাচনে হারেননি। আর যেটা মোহনীয় শক্তির কথা বললেন, আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একবার ওনার নির্বাচনে, আমি দুইটা নির্বাচন, ইনফ্যাক্ট 3টা, 15 ফেব্রুয়ারি নির্বাচনটা আমি কভার করেছি এবং 2001 সালের নির্বাচনে ওনার সফর সঙ্গী সাংবাদিক হিসেবে ছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমরা নওগাঁর বাদলগাছি বলে একটা জায়গা আছে, এখানে উনি একটা জনসভায় যখন বক্তৃতা করছিলেন বেগম জিয়া, তখন ওইখানে ফজরের আজানের বিরতি দেওয়া হয়েছিল। আপনি চিন্তা করে দেখতে পারেন যে ফজরের আজানের বিরতি দেওয়া হচ্ছে জনসভায়, ওই সময় লক্ষ লক্ষ লোক মানে ওই জনসভায় উপস্থিত ছিল। তারপরে রাজশাহীতে প্রতিটা জায়গায়, মানে দিন নেই রাত নেই, উনি মানে বেগম জিয়া যে বাংলাদেশের যারা কাছ থেকে দেখছে, তারা দীর্ঘদিন দেখছে, মানে এটা ইউনিক একটা এইরকম জনসভা কিন্তু প্রেসিডেন্ট জিয়াও করেন নাই। আমার ধারণা, আমি জানি না শেখ মুজিবুর রহমানের যদি অতীত ইয়েগুলো দেখা হয়, যে এত সংখ্যার দিক থেকে কিন্তু এখানে শেখ মুজিবুর রহমানও অনেক পিছনে আছেন, হয়তো উনি অন্যভাবে অন্য ইয়েতে ওই সময়ের, কিন্তু এত জনসভা, বেগম জিয়ার মতো এত জনসভায় বক্তৃতা, জনগণের সাথে সম্পৃক্ততা, এইটা কখনো দেখা যায়নি। একবার আমরা ম্যাডামকে এই প্রশ্নটা করছিলাম, সফর সঙ্গে সাংবাদিকদের অনেক সময় উনি খোঁজখবর নিতেন বিয়ের সময়। একবার আমরা করছিলাম যে ম্যাডাম আপনি এই যে রাতভর আমরা টায়ার্ড হয়ে যাই, আমরা একবারে তরুণ, টকবগে তরুণ, 30 বছর বয়সের তরুণ তখন, তো আমরা টায়ার্ড হয়ে যাই এই জনসভা কাভার করতে করতে, আর কুলায় না শরীরে, আপনি কিভাবে এত এনার্জি পান? ম্যাডাম বলছিলেন, আমার স্পষ্ট মনে আছে যে বলছিলেন যে দেখেন, এই লোকজন যখন, মানুষ যখন সামনে আসে এইভাবে ঘিরে ধরে, তখন আমার আর কোনো ক্লান্তি থাকে না। মানে এটাই ওনার একটা ফেয়ার কনফেশন, মানে একবারে স্পষ্ট মনে আছে উনি এই কথাটি বলছিলেন। এবং
প্রকৃত রাজনীতিবিদরা যারা জনগণের সাথে সম্পৃক্ত তাদের কিন্তু এই মেন্টালিটি, এই মানসিকতাই থাকে। এবং এটা দেখেন, বিএনপিকে নানাভাবে আওয়ামী লীগের সময় বিশেষ করে বলা হয়েছে ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, এই না সেই না, নানা কিছু। কিন্তু সত্যিকার অর্থে বিএনপিকে গণমানুষের দলে পরিণত করতে বেগম জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থেকে দল গঠন করছেন কিংবা দলকে 19 দফা দিয়েছেন, ওই পর্যায়ে দলের ফাউন্ডেশনটা গড়ে দিয়ে গেছেন। কিন্তু এটাকে এই বিস্তৃত আজকে বাংলাদেশের এই বিএনপিকে করার পিছনে বেগম জিয়ার যে কি পরিশ্রম, মেধা, যোগ্যতা, সততা, মানে আপনি যে ল্যাঙ্গুয়েজে বলেন না কেন। এবং আপনাকে আরেকটা উদাহরণ এখানে দেই, আপনার কথা পরিষ্কার যে আপনি যে প্রশ্নটা করলেন নির্বাচনে অংশ নেবেন কিনা, উনি নির্বাচনে অংশ নিতেও পারেন, এটা প্রতীকী অর্থে কোনো একটা আসনে নির্বাচন করলেও করতে পারেন। আর যদি উনি নির্বাচনে অংশ নাও নেন, এখন বিএনপির যে মাঠের যে অবস্থা আছে এতে বিএনপি অনেক এগিয়ে আছে। এটা বেগম জিয়ার উপস্থিতি অবশ্যই তার দলের নেতাকর্মীদের, সাধারণ মানুষের মনে প্রাণের সঞ্চার করবে, উদ্দীপনার সঞ্চার করবে। কিন্তু এটা যে তার নির্বাচনে জয় পরাজয়ের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এরকম কোনো ইস্যু হয়তো হবে না। দুদু ভাই, বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে উনি আসছেন এবং বিমান কর্তৃপক্ষের তরফ থেকে তাকে অফার করা হয়েছিল যে যে এই ফ্লাইটটা আসলে সিলেটে ট্রানজিট দেওয়া হয়, যাওয়ার পথে এবং আসার পথেও। উনি যেহেতু কিছুটা অসুস্থ, পুরোপুরি সুস্থ এখনও হননি, তো বিমান কর্তৃপক্ষ অফার দিয়েছিলেন যে ফ্লাইটটি প্রথমে ঢাকায় আসবে, তারপরে সিলেট যাবে। উনি এটিতে রাজি হননি, যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে। এই সিদ্ধান্তটিকে আপনাকে কীভাবে দেখেন? খুব স্বাভাবিক। তিনি সারা জীবন মানুষের পক্ষে কথা বলেছেন। তার সুস্থতা অসুস্থতা, জাহিদ ভাই যেটা বললেন যে ক্লান্তি, তিনি মানুষের বিবেচনায়, মানুষের ভাবনায়, মানুষের চিন্তায় সারা জীবন কাটিয়েছেন। সেই জন্য তিনি যখন আসছেন বাইরের থেকে, আপনি যে কথাটা বললেন, উনি যদি ঢাকা বিমানবন্দরে নামতে চাইতেন তাহলে বরঞ্চ আমি বিস্মিত হতাম। এটা ঠিক বেগম জিয়ার সঙ্গে যায় না। আর উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সিলেট হয়ে উনি এখানে আসবেন, এটা খুব স্বাভাবিক। তার জন্যে তিনি মানুষের কষ্ট কখনোই, মানে কষ্টে আছে, মানে তরুণদের উপর নির্যাতন হচ্ছে, চাকরি নাই, মানুষ খাবার পাচ্ছে না, এইসব বিবেচনায় তিনি কখনো ঘরে বসে থাকেননি। এটার প্রতিবাদে তিনি রাস্তায় নেমে এসেছেন। যেটা উনি বললেন জাহিদ ভাই, যে বিএনপি প্রতিষ্ঠা করেছেন শহীদ জিয়াউর রহমান এবং তার মানে সততা, তার বিচক্ষণতা, তার মুক্তি, দলের সাংগঠনিক ভিত্তি দিয়েছেন বেগম খালেদা জিয়া। এবং সেই খালেদা জিয়ার অন্য যে কোনো, আমি কাউকে ছোট করছি না, রাজপথের থেকে টিয়ার গ্যাস খেয়ে পুলিশের লাঠি চার্জ আছে তার উপরে, তিনি ফুটপাতের শুধু টিয়ার গ্যাসে, মানে আমাকেই বলছে বা অন্যদেরকে বলছে তুমি একটু ভিজাই নিয়ে আসো রুমালটা, তার মানে তিনি গিয়ে ঘরে ওঠেন নাই, অনেকেই তাকে যেতে বলছে, কিন্তু রাজপথে তিনি ফুটপাতের সঙ্গে আছে। এমনকি অনেক ছবি পাবেন ফুটপাতেই তিনি সাংকি মাটির বাসনপত্রে খাওয়া দাওয়া করছেন তার সহকর্মীদের নিয়ে। ওই রাস্তা তিনি ছাড়েননি। এটা একটু আগে বললাম না যে এই রাস্তাই তাকে রাজনীতির যে সাংগঠনিক ভিত্তি বা পরিপূর্ণতা, তার নেতৃত্বের উৎকর্ষতা সবকিছু তাকে দিয়েছে। সিলেটে ঢাকায় ফিরবেন, ঢাকায় আপনাদের নেত্রীকে বরণ করার জন্য বিএনপির প্রস্তুতিটা কি? আমি একটা সত্য কথা বলি, বিএনপির কোন যদি উদ্যোগও না থাকে এটা জনসমুদ্র হয়ে যাবে। মানুষের মনের ভিতরে যে ভালোবাসা, যে উচ্ছ্বাস, তার প্রতি যে আগ্রহ, মানে এই যে স্বাধীনতার পর থেকে যতগুলো লড়াই, তার ভিতরে উল্লেখযোগ্য লড়াইয়ের মানে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার নেতৃত্বে হয়েছে। শুরুতে ধরেন মৌলানা ভাসানী, যেটা মুজিব বিরোধী যে লড়াই, জাসদের যে লড়াই, কমিউনিস্ট পার্টিগুলোর যে লড়াই, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের গণতন্ত্রের যে জবাই করছিল, গণতন্ত্রকে হত্যা করছিল, এবং তার যে সহযোগী শেখ হাসিনা, তার বিরুদ্ধে যে একক নেতৃত্বের লড়াই, সে লড়াই দেশনেত্রী বেগম খালেদা, এটা দেশবাসী জানে, বোঝে, শ্রদ্ধা করে। এই জন্য আমার কাছে যেটা ধারণা যে উনি যখন ঢাকা বিমানবন্দরে নামবেন তখন এটি হবে ইতিহাসের একটি অংশ। আমার কাছে মনে হয়েছে তিনি স্বদেশে আসছেন না, মানুষের মধ্যে আসছেন। তার যে জনগণ, তার যে ভালোবাসার জায়গা, তার যে লোকজন, তার ভিতরে তিনি আসছেন। সেজন্য আমার মনে হয় এই যে বলছেন না তিনি পরিপূর্ণ সুস্থতা হননি, আমার ধারণা এই মানুষের ভিতরে আসলে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন।
জাহিদ ভাই, দুদু ভাই শুরুর আলোচনায় বলছিলেন যে পারসিকিউশনের কথা, যে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন উনি। দুটি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। মানে যে দুটি মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, তাকে সাজা দেওয়া হয়েছিল। এই দুটি মামলার কি আসলে কোনো মেরিট ছিল না? রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলাগুলো। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। যদিও মামলাটি দায়ের করা হয়েছিল 111 সরকারের আমলে। আমি এই প্রশ্নটি করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই দুইটা মামলার সংক্ষিপ্ত এবং সাদামাটা দুইটা অবস্থান বলি। দেখেন, একটি মামলা হয়েছিল বিএনপির যে কেন্দ্রীয় অফিস, বিএনপির যে কেন্দ্রীয় অফিসটি কেনা হয়েছিল, এই অফিস কেনার সময় যে লেনদেনটা হয়েছিল, সরকারি একটা রেট থাকে যে এই জায়গার জমির দাম এত, মিনিমাম এত টার্মটা থাকে। তো এটা মিনিমাম দামে না বিক্রি হয়, অনেক সময় একটু বেশি দামেই কিনতে হয়। কিন্তু সবাই রেজিস্ট্রি করার সময় এটা প্র্যাকটিস বাংলাদেশে। আমি বলছিলাম একটা কথা, যে যদি এই আইন ধরা হয়, বাংলাদেশে যত লোক জায়গা কিনছে প্রত্যেকের নামে এই মামলা দেওয়া সম্ভব। এটা যদি ওই সময় আমি বলেছিলাম যে এটা যদি জাস্টিস শাহাবুদ্দিনও হইতেন, তাহলে ওনার নামেও উনি সৎলোক হিসেবে একটা পরিচিতি পেয়েছিলেন, তো ওই মামলা হতো। কারণ আপনি যদি সঠিক দামে রেজিস্ট্রি করতে চান, আপনার রেজিস্ট্রি করবে না, কিংবা ওই লোক আপনার কাছে বিক্রি করবে না। তো এই রকম একটা মামলায় উনাকে সাজা দেওয়া হলো, যেহেতু উনি ওই প্রতিষ্ঠানের জিয়া চ্যারিটেবল ট্রাস্টের উনি চেয়ারপারসন কিংবা সভাপতি পদটা আমি ঠিক মনে করতে পারছি না, যে চেয়ারপারসন ছিলেন। উনি কিন্তু এটা কিছুই জানেন না যে দলের লোকজন কি করছে, পার্টি ফান্ড থেকে কত টাকা দিয়ে কিনছে। জাস্ট এটা আপনি রেজিস্ট্রেশনের টাকাটা আপনি কম দেখিয়েছেন, অপরাধটা কিন্তু আপনি খেয়াল করেন, এটা কিন্তু অনেকেই জানে না, মনে করে কি দুর্নীতি কি দুর্নীতি। নাম্বার ওয়ান। আরেকটা টাকাটা এসেছিল কুয়েত থেকে, না না না, ওইটা অন্য জিনিস। এটা হলো এই বিএনপির অফিস কেন, দুইটা মামলা কিন্তু। আর আরেকটি মামলা হলো যেটা 2 কোটি টাকার কথা বলা হয়, যে এই টাকাটা কুয়েতের আমিরের এখানে পক্ষ থেকে এটা এতিমদের জন্য দেওয়া হয়েছিল। এবং এতিমখানা, দুইটা এতিমখানার মধ্যে একটা এতিমখানা লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেবের এলাকাতে, ওইটাতে ওই টাকাটা যে অর্ধেক টাকা ওইখানে খরচ হয়েছিল। আর আরেকটা এতিমখানা এটা বাগবাড়িতে, এটা জিয়াউর রহমান সাহেবের এলাকাতে, নির্বাচনী এলাকা, গ্রামের বাড়ি যেখানে, এখানে একটা এতিমখানা। তো এই এতিমখানার কাজটা বিএনপির লোকজন করতে পারেনি, সম্পন্ন করতে পারেনি, যে কারণে এই টাকাটা ব্যাংকেই রয়ে গেছিল। উনি এই টাকা নিয়ে কিন্তু এতিমখানায় খরচ হয়নি, কিন্তু এই টাকাটা ব্যাংকেই রয়ে গেছিলো, এবং এটা কয়েক গুণ বৃদ্ধি হয়ে এই টাকাটা ইন্টারেস্ট পেয়ে অনেক টাকা হয়েছে। এবং সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা কিন্তু কেউ যদি চুরি করতো, কেউ যদি লুকাতো, তাহলে তো এটা অন্য জায়গায় যেত। এটা সরকারি, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোনালী ব্যাংকের শাখায় এই টাকাটি জমা ছিল। সেই টাকাটা বলা হচ্ছে যে এতিমদের টাকা, এতিমদের টাকা এতিমখানার কাছেই ছিল, এবং এটা কিন্তু কেউ খরচও করে নাই, এবং এটা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই মামলায় বলা হয়েছে যে এই টাকাটা উনি তসরুফ করেছেন, এইরকম একটা অভিযোগ নিয়ে এসে। এবং এটা ওই যে ট্রানজ্যাকশনগুলো কয়েক দফায় হয়েছে, একবার ওরা দিছে, এখান থেকে এখানে জমা হয়েছে, জমা হয়ে এতিমখানার ফান্ডে গেছে, খরচ করতে পারেনি, আবার ফেরত দিয়ে দিছে। এইরকম একটা জটিল এবং মানে কি বলা যায়, খুব ক্লিয়ার দুইটা অবস্থান থেকে দুইটা মামলায় ওনাকে সাজা দেওয়া হলো, যেখানে ওনার সরাসরি সম্পৃক্ততা তো ছিলই না। দুই জায়গায় কিন্তু উনি সরাসরি কোথাও সম্পৃক্ত না, কোথাও ওনার সিগনেচারও ছিল না, কোথাও ওনার নির্দেশও ছিল না। বাট উনি সুপিরিয়র রেসপন্সিবিলিটি, যেটাকে বারবার আলোচনা হয়, যে উনি যেহেতু চেয়ারম্যান ওই সংগঠনের নামে কেনা হয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং এইটার অরফানেজ ট্রাস্ট, এই দুইটার ক্ষেত্রেই এইভাবে ওনাকে একটা সাজানো মামলায় টোটালি, যার 1 টাকা উনি নেন না, এটা প্রমাণিত। তো এই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, এবং এইভাবে সাজা দেওয়া হয়েছে। এবং কে সাজা দিয়েছে, যাদের বিরুদ্ধে আজকে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, তারা 1000 কোটি লক্ষ কোটির নিচে কোনো কথা নেই। নিজের পরিবারের, শেখ পরিবারের দুর্নীতির আজ পর্যন্ত যতটুকু আসছে, তারা কিন্তু লক্ষ কোটির নিচে নাই। আর তাদের আপনি ভালো করেই জানেন যে ফরিদপুরের ছাত্রলীগের সভাপতিরও 2000 কোটি টাকা লুটে নিয়েছে, এটা প্রমাণিত। দুদু ভাই, উনি দুটি রাজনৈতিক মামলার কথা বলছিলেন, যেগুলি প্রতিহিংসার কারণে দেওয়া হয়েছে। মানে আপনার কাছে কি মনে হয় যে অভিযোগ আওয়ামী লীগের তরফ থেকে এবং তাদের নেত্রী বা স্বৈরাচার শেখ হাসিনার তরফ থেকে বারবার বলা হয়েছিল যে এতিমদের টাকা মেরে খেয়েছেন, এটা কি আসলে কোনো সত্যতা ছিল কিনা? শুধু মানে সত্যতার তো প্রশ্নই ওঠে না, পুরোটাই মিথ্যা। এবং যিনি এই কথাগুলো বলেছেন, শেখ হাসিনা, তার পুরার জীবনটাই চুল থেকে নখ পর্যন্ত আকণ্ঠ দুর্নীতিতে ভরা।
যেমন ব্যাংক ডাকাতির সঙ্গে তার ভাই শেখ কামালের নাম জড়িত হয়েছে 72 সালে শেখ মুজিব জীবিত থাকা অবস্থায়। তার এমন কোনো পরিবারের সদস্য নাই মানে সেই সময় দুর্নীতির কালো দাগ লাগে নাই। আর এই 15 বছরের কেউ কেউ বলেছে শেখ হাসিনা বা শেখ হাসিনা রেহেনাকে এরকম দুটি কালজয়ী দুর্নীতিবাজ, কালজয়ী হত্যাকারী, কালজয়ী একেবারে লুটেরা, এটা কোনো রাজনৈতিক পরিবারে আপনার লক্ষ্য মানে দেখতে পাবেন না। এই যে উনি যে জাহিদ ভাই যেটা বললো, আমি যেটা জানি যে মানে কুয়েত থেকে যে টাকাটা মানে শহীদ জিয়া পরিবারকে দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের নামে কিছু করার জন্য, কিন্তু ওই টাকাটা পুরোটাই নিরন্ন যে এতিম বাচ্চাদের জন্য, মানে ব্যক্তি খালেদা জিয়ার নামে এসছে যেহেতু উনি আসলে প্রধানমন্ত্রী, এটা পাবলিক ফান্ড হয়ে গেছে। হ্যাঁ, না সেই সময় এটা পাবলিক, ওই সময় মানে কুয়েত রাষ্ট্রদূত বারবার বলেছেন যে শহীদ জিয়া রহমানের মানে অধীনে তার পরিবার কিছু একটা করে, কিন্তু বেগম খালেদা জিয়া মানুষের জন্য করেছেন। এবং সেখানে ওইটা জন্য পরিষ্কার করে ব্যাখ্যা করে বলেছেন একটা টাকাও এদিক থেকে হয় না, এখনো পর্যন্ত সেটি ফান্ডেই আছে, বরঞ্চ কয়েক গুণ বাড়ছে, 3 গুণ বাড়ছে। সেই বাড়া অবস্থায় তো শেখ হাসিনা যেসব ল্যাঙ্গুয়েজ, আমি জানি না যে শেখ হাসিনা যখন জন্মলাভ করছে, আমাদের দেশি ভাষায় বলে যখন বাসাল মহিলা বাসাল ছেলে এসে কথা বলে না যে জন্মের সময় মধু দিছিল কিনা, এরকম বাজে ল্যাঙ্গুয়েজ ওই রকম পদধারী কোনো ব্যক্তি বলতে পারে, এটা কল্পনার বাইরে ছিল। প্রতিনিয়ত বেগম জিয়াকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং তার পরিবারকে ওইভাবে, যেমন তারেক রহমান সম্বন্ধে যেসব কথাবার্তার উচ্চারণ করছে, তিনি প্রমাণ করছেন যে এত দুর্নীতি যে পালিয়ে বাঁচছেন তিনি। মানে এই দেশে তিনি মানে আমি মানে কিভাবে ব্যাখ্যা করবো জানি না। একটা প্রসঙ্গে আসি যে বিএনপি চেয়ারপারসনকে একটি নির্জন কারাগারে রাখা হয়েছিল। উনি কিছু জটিল রোগে আক্রান্ত, লিভার সিরোসিস, কিডনি, আর্থ্রাইটিস সহ বিভিন্ন জটিল রোগে উনি আক্রান্ত। এবং আপনাদের দলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছিল যে কারাগারে যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে তার এই শরীরের রোগগুলা বা বাসা বাঁধে, এবং বারবার আবেদন করা হয়েছিল দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে 22-23 বার। মানে প্রতিবার আইনের দোহাই দিয়ে সেটি বিগত সরকার নাকচ করে দিয়েছে। মানে এই বিষয়ে বিএনপির বক্তব্যটা কি? চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এগুলো মৌলিক অধিকার। আইনে যে ব্যাখ্যা দিচ্ছে সে আইনমন্ত্রী তো এখন দৌড়িয়ে বাঁচছে, এটাকে পুরোপুরি মিথ্যা। মানে ওনার চিকিৎসা নেওয়া যাবে না, পৃথিবীর কোনো সভ্যভব্য গণতান্ত্রিক যেটা ভাবা যায় না, তাকে সেই ন্যূনতম সুযোগটা দেওয়া হয়নি। এই অভিযোগ আছে, মানুষ এটা বিশ্বাসও করে যে তিনি বন্দী অবস্থায় চিকিৎসা শুধু দেয়নি, তার অপচিকিৎসা করা হয়েছে। অর্থাৎ এই যে কিডনির কথা বললেন না, হার্টের কথা বললেন না, লাংসের কথা, এই অপচিকিৎসা, আমরা তো জেল খাটছি, বহু টাকা স্যাংশন আছে, ডাক্তারও আছে, কিন্তু কোনো চিকিৎসা জেলখানায় নাই। আর উনার ক্ষেত্রে পরিকল্পিতভাবে একটা ড্যাম, এই যে নাজিমউদ্দিন রোডে যে এটা নির্জন কারাগারে, মানে পরিত্যক্ত কারাগার, সেখানে নিচ থেকে পানি ওঠে, ইঁদুর ঘুরে বেড়ায় সে। আর উনি সাবেক প্রধানমন্ত্রী না, সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, মানে উনার সঙ্গে যে আচরণটা করা হয়েছে সেটা আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে ধুকে ধুকে মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। যেহেতু 14 মাস ওনাকে এই কারাগারে রাখা হয়েছিল, তারপর আমরা দেখেছি যে 2019 সালের 1 এপ্রিল তাকে তখনকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং বারবার যেটা উল্লেখ করলাম যে 22-23 বার পরিবারের এবং দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে তাকে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য, প্রতিবারই নাকচ করে দেওয়া হয়েছে। মানে এমনকি কোথাও নজির আছে যে সাবেক একজন প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন না? এটা তো দুদুভাই যেমনটি বলেছেন যে বাংলাদেশের আইনে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে চিকিৎসার জন্য, এটা দুইটা জায়গা। একটা হলো উনি জেলে থাকা অবস্থায়, তো উনাকে যখন জেলে নির্জন কারা প্রকোষ্ঠে রাখা হয়েছে এবং এটা পরিত্যক্ত ভবনে রাখা হয়েছে, এবং এটা ডেলিভারেটলি যে এটা করা হয়েছে এটার প্রমাণ তো বারবার এটা আসছে। এবং যে কথাটি আপনি বললেন যে এখানে তার যে শুধু চিকিৎসা বঞ্চিত একটা জিনিস, আরেকটা হলো অপচিকিৎসা। আমরা দেখেছি বেগম জিয়ার একটি হাত উনি ঠিকমতো মুভ করতে পারেন না। ওনার যে রোগগুলো ছিল, যারা ওইখানে ট্রিটমেন্ট করছে তারা পরিকল্পিতভাবে তারা জানে যে কোন সময় কোন ওষুধটি না দিলে পরে কিংবা কোন ট্রিটমেন্টটি না করলে পরে এটা এক সময় এসে এটা অকেজো হয়ে যাবে, এক সময় এসে উনি আর হাঁটতে পারবেন না, এক সময় তিনি হাত নাড়াতে পারবেন না।
তারা খুব প্লেন ওয়েতে, এবং ওনাকে ওই যেটা বললেন দুদুভাই, দুঃখে দুঃখে মারার জন্য, যে এমনিতে না, ওনারা কষ্ট দিয়ে যাতে সবার সামনে এটা একটা ভয় ধরানোর জন্য, যে বেগম জিয়াকে আমরা এই করতে পেরেছি, সুতরাং তুমি কে, যাতে আর কেউ সাহস করে এই প্রতিবাদ না করে, ফেসিবাদের প্রতিবাদ না করে। এই জন্য তারা, এটা খুবই তাদের জন্য দরকার ছিল এবং তারা সেটাই করেছে। এবং এর পিছনে দেশি বিদেশি শক্তি, কারণ বেগম জিয়া যেহেতু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একটা প্রতীক, সুতরাং তার উপর যদি আঘাত করা যায়, তাকে যদি এইভাবে নির্যাতন করা যায়, তাইলে বাংলাদেশের মানুষ যদি এটা সেই পরিমাণ প্রতিবাদ করতে না পারে, প্রতিবাদী হতে না পারে, তাহলে বাংলাদেশটাকেই দখল করা যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করা যাবে। এবং হয়েছেও তাই। শেখ হাসিনাকে যারা লালন পালন করেছে তারাই কিন্তু শেখ হাসিনাকে এক পর্যায়ে জিম্মি করেছে, এবং তাদের কাছে এখন শেখ হাসিনা আশ্রিত আছে। শেখ হাসিনা এখন একটা আশ্রিত অবস্থায় আছে এবং তাদের ক্রিয়ানক হিসেবেই কাজ করছে। এই জিনিসগুলা, এটা কিন্তু একটা দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে ওনাকে বিনা চিকিৎসায় অমানবিকভাবে তার উপরে এই নির্যাতন হয়েছে। এবং আমাদের দুর্ভাগ্য, দুদুভাই হয়তো রাগ করবেন, যে বিএনপির নেতা কর্মীদের অবশ্যই তাদের উপর নির্যাতনের সীমা ছিল না, কিন্তু তারপরেও ম্যাডাম জেলে যাওয়ার পর বিএনপির পক্ষ থেকে যে পর্যায়ে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, সেটা যে কোনো কারণেই হোক, বলা হয় যে প্রথম বলা হয়েছে উনি অল্প দিন পরে বেরিয়ে চলে আসবেন, আইনজীবী নেতারা বিভ্রান্ত করেছেন, এইরকম করে করে আওয়ামী লীগ ধাপে ধাপে কিন্তু তার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে এতটুকু সাহস করেছে তাকে মুক্ত করার পরও বাইরে চিকিৎসার জন্য যেতে দেয়নি দীর্ঘদিন। একবারে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত কিন্তু চেষ্টা করে গেছেন, সব ধরনের আবেদন করে গেছেন, মানবিক আবেদন করে গেছেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, তারা কিন্তু বারবার একটা কথা বলছিল যে বেগম জিয়া যদি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করেন তাইলেই কিন্তু তাকে যেতে দেওয়া হবে। মানে তাকে আবারও অপমান করার জন্য সর্বশেষ চেষ্টাটুকু তারা করেছে। কিন্তু বেগম জিয়া মৃত্যুর মুখে দাঁড়িয়েও রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করেননি। আমরা যতটুকু জানি যে উনি এই কারণেই করেননি যে উনি অপরাধ করেন নাই, সুতরাং যে অপরাধ করে নাই আমি কেন ক্ষমার আবেদন করব? ক্ষমা কথাটি হতে পারে না, আমি আইনের দৃষ্টিতে যেটুকু আমার পাওয়ার এটুকু আমি পাবো, কিন্তু সেটুকু তাকে দেওয়া হয়নি। এবং উনি মানে মৃত্যুমুখে দাঁড়িয়েও কিন্তু এই অবস্থান থেকে সরে আসেননি। ওনার যে আপসহীন একটা অবস্থান, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দাঁড়িয়েছিল, উনি আজকের দিন পর্যন্ত ওনার এই অবস্থানটা ধরে রাখতে পেরেছেন বলেই বাংলাদেশের মানুষের মনে উনি একটা জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। দুদুভাই, স্বৈরাচারের পতন হয়েছে 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্ট। এরপর আসলে খালেদের যে চিকিৎসার বিষয়টি আসলে উন্মুক্ত হয় এবং তিনি তার পরের দিনে মুক্তি পান। মানে তার যে ভূমিকা, তার অনর অবস্থান এবং আপসীন অবস্থানের কারণে কি আসলে শেখ হাসিনা এই স্বৈরাচার বা ফেসিস্ট হয়ে উঠেছেন? মানে তার আপসীন ভূমিকার কারণে বিএনপি যদি কম্প্রোমাইজ করতো, নির্বাচনে অংশ নিত, তাহলে তো নির্বাচনগুলো পুষ্টবিদ্ধ হতো না। স্বৈরাচারকে আরো দীর্ঘস্থায়িত রূপ দেওয়া হতো আমি মনে করি ব্যক্তিগত। তার মানে দৃঢ় চারিত্রিক যে বৈশিষ্ট্য, আপসীনতা, এর পিছনে এই জনগণের যে সমর্থন, সেই সমর্থনের কারণে এবং আন্দোলন দীর্ঘভাবে, উনি যেটা বললেন, বেগম জিয়া আন্দোলন চেয়েছেন কিন্তু উচ্ছৃঙ্খলতা চায়নি। বেগম জিয়ার যে এই যে পরিণতির কথা উনি ব্যাখ্যা করলেন বা দেশবাসী দেখেছেন বা আমরা দেখেছি, এখানে সশস্ত্র বিপ্লবের মতো একটা পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিল। ন্যূনতম গণতান্ত্রিক অবস্থা ছিল, যেমন আমাদের আব্দুল সালাম পিন্টু ফাঁসির আসামি, আর যদি এই পরিবর্তন না হতো হয়তো তার ফাঁসি হতো। অনেক অনেক আমাদের নেতাকর্মীর ফাঁসি হয়েছে। সো জেলখানায় বিনা চিকিৎসায় আব্দুল সালাম পিন্টু, নাসিরউদ্দিন পিন্টু তো জেলখানায় আছে। বেগম জিয়ার দক্ষতার সঙ্গে নিজে কষ্ট ভোগ করেছেন, নিজে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন, তাকে ওইভাবে তিলে তিলে মারার চেষ্টা করছে শেখ হাসিনা, কিন্তু তিনি সংগঠনকে মানে এমন একটা পথে, যেটা অনেকটা আমি বলবো জাসদের যে বিভ্রান্তি গণবাহিনী, এখনো অনেকে আছেন যারা এই বিভ্রান্তি সৃষ্টি করে একটি গণতান্ত্রিক সংগঠনকে। এই যে দেখেন এখনো পর্যন্ত আমি মনে করি বিএনপি রাইট ট্র্যাকে আছেন এবং তার নেতৃত্ব বেগম জিয়াকে যখন কারাবন্দি করছেন এই দীর্ঘ সময় জনাব তারেক রহমান সংগঠনকে শুধু ধরে রাখছেন এমন না, কিন্তু এই যে গণ অভ্যুত্থান মানে 5ই আগস্টে আমি যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের আমি শ্রদ্ধা জানিয়ে চিকিৎসার দাবি করি। কিন্তু বেগম জিয়ার
উত্তরসূরি হিসাবে তারেক রহমান সুচারুভাবে আন্দোলন করেছেন, যেহেতু ওই পরিবারেরই তিনি একজন সদস্য। তিনি খুব কাছ থেকে দেখেছেন সংগঠন, আন্দোলন, দেশমাতৃকার সেবা, এবং তিনি এখনো পর্যন্ত তার রাইট ট্র্যাকে আছেন বলে আমার ধারণা। সেই জন্য হাসিনাকে অনেকগুলো সুযোগ তিনি পেয়েছেন, যেমন শুধু 14 না 18 সালেও ভালো নির্বাচন করলে তার এইভাবে পালাতে হবে, বিরোধী দলের নেত্রী হতেন। 24 সালেও সে সুযোগ পেয়েছিল, কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী। শেখ হাসিনার ক্ষেত্রে এই কথাটা প্রমাণ আছে। তবে হাসিনার এখন যে পরিণতি, আগামী দিনের রাজনীতিতে স্বৈরতন্ত্রের এই চর্চা যদি কেউ করে, যদি রাজনীতিতে এটা আমরা নির্বাসিত না করতে পারি, গণতান্ত্রিক ধারায় দেশকে সামনে এগিয়ে নেওয়ার যদি চেষ্টা আমরা অব্যাহত না রাখতে পারি, যেমন এখনো পর্যন্ত একটা ভালো নির্বাচনের দিকে আমরা দেশকে নিয়ে যেতে পারি না, যাতে এটা না নিয়ে যেতে পারি, তাহলে পরে আমাদের সামনের দিনগুলোতে খুব ভালো কিছু অপেক্ষা করছে, এটা ভাবার কোনো কারণ নাই। জাহিদ ভাই, ব্যক্তি খালেদা জিয়া যদি নিজে আপোষ করতেন, সেক্ষেত্রে যে ব্যক্তিগতভাবে উনি ভালো থাকতেন, হয়তো বিরোধী দলে থাকতেন, বিরোধী দলের নেতৃত্বে অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু আমরা দেখেছি যে 2014 সালে উনি নির্বাচন বর্জন করেছেন, এবং ওই সময় নির্বাচনের 5 দিন আগে উনি একটু কর্মসূচি দিয়েছিলেন 2013 সালের 31শে ডিসেম্বর, মার্চ ফর ডেমোক্রেসি। সেই সময় তার আগের দিন তাকে বালু ট্রাক দিয়ে তার বাসায় বন্দী করা হয়, এবং নির্বাচনের বর্ষপূর্তি অর্থাৎ 2015 সালের 5ই জানুয়ারিতে তাকে 4 তারিখ কর্মসূচি, 5 তারিখ কর্মসূচি ছিল বিএনপির, 4 তারিখে তাকে আবার কার্যালয়ে অবরুদ্ধ করা হয়, এবং বিএনপি লাগাতার আন্দোলনে গিয়েছিল অবরোধের মতো কর্মসূচিতে। তার ছেলে আরাফাত রহমান কোকো মারা গিয়েছেন ওই সময়, কিন্তু তারপরও কর্মসূচি থেকে বিএনপি পিছু হটেনি বা খালেদা জিয়াও কর্মসূচি প্রত্যাহার করেননি। তার এই ভূমিকা, গণতন্ত্রের জন্য তার এই ভূমিকা কিভাবে মূল্যায়ন করেন আপনি সাংবাদিক? এইটা আপনি যে প্রশ্ন করছেন, এটার উত্তর দিতে গেলে আমার পুরো আলাদা একটা সেশন লাগবে। এই 2-1 মিনিটে তো এটার উত্তর দেওয়া যাবে না, এবং এটার পিছনে অনেক ষড়যন্ত্র, এটার পিছনে অনেক কাহিনী আছে। সাংবাদিক হিসেবে আমি অনেকগুলো ঘটনা খুব কাছ থেকে দেখেছি কিংবা জানি। দুদুভাই নিশ্চয়ই রাজনৈতিক নেতা হিসেবে জানেন, সুতরাং অনেক সময়ের দরকার। সংক্ষেপে আমি, দুদুভাই যেমনটি বললেন, আমি সংক্ষেপে বলি যে স্বৈরাচারকে, ফেসিবাদকে আপনি কখনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারবেন না, এটা পৃথিবীর ইতিহাস তাই বলে। ফেসিবাদের পতন যেভাবে হওয়ার সেইভাবেই হয়েছে। হাসিনা পালিয়ে গেছে, সে কিন্তু নির্বাচনের মাধ্যমে আপনি এই যে পরিস্থিতির সৃষ্টি করেছিল, সে একটা ফেসিবাদী শাসন কায়েম করেছিল, এটার অবসান পৃথিবীর কোথাও হয়নি। এটা হলো একটি বিষয়। আর আপনি যেটা বলছেন যে উনি যদি তখন নির্বাচনে যেতেন, বেগম জিয়া, ওইখানে নির্বাচনে যাওয়ার পরিবেশটা তো তারা রাখে নাই। নির্বাচনে গেলে আপনি তো দেখছেনই, ওই সময় বরং উল্টোটা হতে পারত। ওই সময় যদি আরও সোচ্চারভাবে, আমি মনে করি যে বিএনপি ওই সময় যে আন্দোলনের সূচনা করেছিল, সেটা বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, ইউএসের এই রাষ্ট্রদূতদের কথায় উনি সেই একটা পর্যায়ে সেই আন্দোলন থেকে সরে আসছিলেন, এবং তারা কথা দিয়েছিলেন যে 6 মাসের ভিতর নির্বাচন হবে। সেই কথাটি আব্দুস সামাদ আজাদ, তখনও উনি বেঁচে আছেন, 14 সালের ঘটনা। তখন কিন্তু 6 মাসে মানে আওয়ামী লীগের জাতিসংঘের সহকারী মহাসচিব ছিলেন যখন এই যে অস্কার ফার্নান্দো তারানকোস, তার মধ্যস্থতায় যে কথাবার্তা হয়েছিল, তখন সৈয়দ আশরাফ ছিলেন, তো তার মধ্যস্থায় যে কথাবার্তা হয়েছিল 6 মাসের ভিতর নির্বাচনের কথা, তখন কিন্তু আওয়ামী লীগের নেতারাই বলেছিলেন, কিন্তু তারা তাদের কথা রক্ষা করেননি, এবং যারা মধ্যস্থতায় ছিলেন তারা তাদের অবস্থান থেকে সরে আসছিল। তো এই রকম কিন্তু বিএনপির সাথে দফায় দফায় দেশি বিদেশি শক্তি প্রতারণা করেছে, দেশি বিদেশি শক্তি প্রতারণা করেছে, আর প্রতিবেশী দেশ তো বরাবরই তাদের বিপক্ষে ছিল। সুতরাং এইরকম একটা বৈরী পরিস্থিতিতে বিএনপিকে সামনে এগোতে হয়েছে। কিন্তু অনেকেই মনে করে যে বিএনপি যদি এইরকম না করে ওই রকম অবস্থায় যেত, হয়তো স্বৈরাচারের পতনটা আরও আগেই হতে পারত। এবং বিশেষ করে 2018 সালে বিএনপি যে প্রতারণার শিকার হয়েছে, এই শেখ হাসিনার কথায়, মিষ্টি মিষ্টি কথায় ভুলে গিয়ে নির্বাচনে গিয়ে এইভাবে যে প্রতারণার শিকার না হলে, কারণ তখন একটা চাপ ছিল, আপনি যেমনটি বললেন 14 সালে বিএনপি নির্বাচনে গেলে হয়তো পরিস্থিতি ভিন্ন রকম হতো। এই কথার উপর ভিত্তি করে কিন্তু 18 সালে বিএনপি নির্বাচনে গিয়েছিল, নিবন্ধনের সুযোগটা ছিল, কিন্তু 18 সালের নির্বাচনে বিএনপি যাওয়ার পর দেখা গেল যে শেখ হাসিনা তার ঠিকই আরেকটি চাল চালিয়ে দিয়ে বিএনপিকে রাতের নির্বাচন করে দিয়ে বিএনপিকে ঠিকই বাইরে, শুধু বাইরে নয়, সেবার 53 জন প্রার্থীকে, যারা বিরোধী দল বিএনপি থেকে প্রার্থী হয়েছিল, তাদেরকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাসগুলো কিন্তু এখন অনেকেই ভুলে যেতে বসেছে। এটা কিন্তু বারবার বলতে হবে যে স্বৈরাচার
কি পর্যায়ে স্টিম রুলার চালিয়েছে, শুধু বিএনপি নয়, বিরোধী দলের নেতাকর্মীদের উপর এই 15 বছরে কি অত্যাচার নির্যাতন চালিয়েছে। মাঝে মধ্যে আমি বলতে বাধ্য হচ্ছি, দুদু ভাই হয়তো আমার উপর রাগ করবেন, যে মাঝে মধ্যে মনে হয় যে বিএনপিও মনে হয় এগুলো ভুলে যেতে গেছে। এত উদার হয়ে আপনি তো মনে করছেন আপনি গণতন্ত্রের উপকার করছেন, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে না, এটা গণতন্ত্রের ক্ষতিই করছে। আপনার যে যেটা অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত, এবং এই বিচারের মাধ্যমে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে করবে। আপনি মাফ করে দিয়ে শুধু উদারতা দেখিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, তাইলে আবারও আপনার মাথার উপর মাথাচাড়া দিয়ে উঠবে স্বৈরাচারী শক্তি, এবং যেটার খেসারত আপনাদের আবার দিতে হবে। জাহিদ ভাই এবং দুদু ভাই, আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। দুদু ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শেষ করবো। শেষ প্রশ্ন, 2008 সালের সেপ্টেম্বরে তারেক রহমানের সাথে তার স্ত্রীও লন্ডনে গিয়েছিলেন এবং শাশুড়ির সাথে উনিও আগামী পরশুদিন দেশে ফিরছেন। 17 বছর উনি এক প্রকার নির্বাসিত ছিলেন লন্ডনে। তাকে সামনের দিনে রাজনীতি দেখা যাবে কিনা? এটা ভবিষ্যৎ বলবে যে তিনি আসবেন, মানে নেতৃত্ব দেবেন কিনা বা নেত্রীর ভূমিকা পালন করবেন কিনা। তবে আশা তো একটা থাকে যে রাজনৈতিক পরিবারে তিনি সংযুক্ত হয়েছেন তারেক রহমান স্ত্রী হিসাবে, এবং আমার কাছে মনে হয় তিনি রাজনীতির সঙ্গে না থাকলেও তার যে ভাবমূর্তি এই পরিবারে, সেটা খুব পজিটিভ। অনেক মানুষই চায় তিনি রাজনীতিতে আসুক। ভবিষ্যৎ বলে দেবে যে কী দাঁড়াবে। নির্বাচনের কথা বলতে আপনি একবার তুলছিলেন, নির্বাচন কতদিনের মধ্যে হবে বলে আশা করছেন? আমার মনে হয় যদি আমরা বাস্তবতার মধ্যে থাকি, ডিসেম্বরের মধ্যে এটি সম্পূর্ণ করা সম্ভব হয়, তাহলে আমরা অনেক জটিলতা থেকে মুক্ত থাকব। আমার কাছে কেন জানি মনে হয় যে ডিসেম্বরের বাইরে নির্বাচন যাবে না। এই সরকার নানানভাবে নানান কথা, নানান মত প্রকাশ করলেও সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূসের যে পজিটিভ চরিত্র, সেই চরিত্রের উপর ভিত্তি করে এটা আশা করা যায় যে ডিসেম্বর বোধহয় ক্রস করবে না। সেই জন্যই আমরা অপেক্ষা করতে পারি। কিন্তু সংস্কারগুলো যেগুলো কাজ শুরু হয়েছে, সংস্কার তো তারা জুলাইয়ের মধ্যে সংস্কারের একটা সুপারিশ, চূড়ান্ত সুপারিশ জমা দেবে। না না, এই সুপারিশগুলো বাস্তবায়ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। বাস্তবায়ন তো এটা সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এই সরকারের পক্ষে যতটা করা সম্ভব আমরা বলেছি ততটা করে নির্বাচনমুখী, বিশেষত পরবর্তী সরকার যেটা আসবে সেটা তো গণতান্ত্রিক সরকার। এই সংস্কার তো যেমন আজকের সংস্কার কালকে আর করা লাগবে না, একদিনে, এক মাসে বা 6 মাসে শেষ, তা তো না। এটা চলমান নদীর। ভূরাজনৈতিক যে বাস্তবতা, রাখাইনের একটি ইস্যু আলোচনা হচ্ছে, ভারত পাকিস্তান, যেটা শুরুতেই বলছিলেন আপনি যে খালেদা জিয়া বা রাজনৈতিক ঐক্যের প্রতীক, তার প্রেজেন্সটা এই মুহূর্তে খুব দরকার কিনা বাংলাদেশ? অবশ্যই দরকার, অবশ্যই দরকার। তবে তিনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন, দল, জনগণ, রাজনীতির। তিনি এমন একটা জায়গায়, এমন একটা মাত্রায় দেশনেত্রী পৌঁছেছেন, সেই জায়গার থেকে তিনি সব কিছু আমার ধারণা নিয়ন্ত্রণ করতে পারেন। আর এই দেশের বিরুদ্ধে যারাই যখন চক্রান্ত করেছে, সেটা পার্শ্ববর্তী দেশ অথবা রাখাইন বা অন্য যে কোনো জায়গা, এতে আমার মনে হয় মানুষ যে ঐক্যবদ্ধ, মানুষ যে আমাদের দেশের মানুষ যে লড়াকু দৃষ্টিভঙ্গি, সেখানে পরাজিত হওয়ার কোনো, ওনারা পারবে এটা ভাবার কোনো কারণ নেই। আর গণতন্ত্রের মুখোশধারী হিসাবে যারা নিজেদেরকে গণতন্ত্রী হিসাবে দাবি করেছে, তারা হাসিনাকে তাদের কোলের মধ্যে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে তারাও স্বৈরাচার, যাকে মানে আশ্রয় দিচ্ছে সেও স্বৈরাচার। অর্থাৎ সেম টু সেম না হলে তো বন্ধুত্ব হয় না। তো এই দুটো গণবিরোধী, স্বৈরাচার, ফ্যাসিস্ট এক জায়গায় হয়েছে। শামসুজ্জামান দুদু এবং জাহিদ চৌধুরী, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সংলাপ প্রতিদিন। শুভ সন্ধ্যা।